নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। অর্থনীতির ঢপ গাদা গাদা, মোদি ভারতের আসল টেনিদা। বলো আজ আমাকে ঠিক কি গল্প শোনাবে? টেনিদার গল্প শোনাবো তোকে আজকে। টেনিদা? খবর না দিয়ে টেনিদার গল্প কেন শোনাবে? নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা কথায় কথায় নিজেকে বড় প্রমাণ করার জন্য ঢপ দিতেন। সে তো দিতেন, আমি পড়েওছি। ক্যামোফ্লেজ গল্পে টেনিদা দাবি করেছিলেন তিনি ভিক্টোরিয়া ক্রস পেয়েছেন। কেন পেয়েছেন? টেনিদা নাকি ঘুমোতে ঘুমোতে জাপানি সেনাদের মারতেন, নাক ডাকতে রাখতে জাপানি মারতেন, আর সেই বীরত্বের জন্যই ভিক্টোরিয়া ক্রস পেয়েছিল পটলডাঙ্গার টেনিদা। ধুর, সব গাঁজাখুরি গল্প। প্যালারামও সেই কথাই বলেছিল, সব গাঁজা। টেনিদা শুনে খুব রেগেও গিয়েছিলেন। বুঝলাম, কিন্তু এসব গল্প আমাকে কেন বলছো? আমাদের দেশেও একজন টেনিদা আছেন। আমাদের দেশের টেনিদা? সে আবার কে? আবার নরেন্দ্র মোদী। কেন? নরেন্দ্র মোদী আবার কি করলেন? এই যে 5 ট্রিলিয়ন ইকোনমির কথা, চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে যাওয়ার কথা, এসব গল্পের মধ্যে অনেক জল ছিল। সে কি করে বুঝলে? IMF বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার নতুন রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে ভারত সি গ্রেড পেয়েছে, যা লাস্টের দিক থেকে সেকেন্ডে। সে কি কাণ্ড! কি বলা আছে রিপোর্টে? ঢপগুলোই বা কি? তুই এই খবরটা দেখ, নিজেই বুঝতে পারবি। 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ট্রাইমেস্টারে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%, যা শেষ 6 ত্রৈমাসিকের সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরাও এত দ্রুত বৃদ্ধির আশা করেননি। রিজার্ভ ব্যাংকও 7% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। অথচ অগস্ট সেপ্টেম্বরে সম্ভাব্য জিএসটি হ্রাসের কারণে উৎপাদন ও ভোগ কমেছিল। চাহিদা বাড়ে শুধুমাত্র সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অনেক বিনিয়োগ প্রকল্প বন্ধ হয়েছে বা বিনিয়োগ কমেছে এবং নেট এফডিআই নেতিবাচক হয়েছে। এগুলো কখনোই শক্তিশালী অর্থনীতির লক্ষণ নয়। এই পরিস্থিতিতে IMF 2025 সালের রিপোর্টে বড় ধাক্কা দিয়েছে ভারতকে। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে ভারতের অর্থনীতিকে দেওয়া হয়েছে সি গ্রেড। রিপোর্টে বলা হয়েছে ভারতের দেওয়া ডেটায় এমন কিছু ত্রুটি আছে যা IMF এর বিশ্লেষণে প্রভাব ফেলেছে। জিডিপির জন্য পুরনো বেস ইয়ার 2011-12 ব্যবহার, প্রযোজক মূল্যসূচক না থাকায় ডিফলেটারে হোলসেল প্রাইস ইন্ডেক্স ব্যবহার, সিঙ্গেল ডিফলেশন অতিরিক্ত ব্যবহার, উৎপাদন ও ব্যয়ভিত্তিক জিডিপির হিসেবের মধ্যে বড় ব্যবধান, ত্রৈমাসিক ডেটায় সামঞ্জস্য না থাকা। 2019 সালের পর রাজ্য স্থানীয় সংস্থার তুলনামূলক তথ্য নেই। 2016 সালের নোটবন্দি, 2017 সালে জিএসটি ত্রুটি, 2018-তে NBFC সংকট, 2020-তে মহামারী। এসবের পর ডেটা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে। জিডিপি 2011-12 বেস ইয়ার নিয়ে বিতর্ক আছে। একজন প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন জিডিপি 2.5% বা তারও বেশি বাড়িয়ে দেখানো হয়েছে। এর সঙ্গে আরও সমস্যা আছে। কোম্পানির ডেটায় শেল কোম্পানিগুলোকে বাদ দেওয়া হয়েছিল, যা জিডিপিতে প্রভাব ফেলেছিল। সমীক্ষায় দেখা যায় বাকি বহু কোম্পানি অস্তিত্বহীন। 2011 সালের পর আর জনগণনা হয়নি। সরকার নেতিবাচক ডেটা প্রকাশে অনীহা দেখিয়েছে। সব মিলিয়ে ভারতের জিডিপির নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে। সঠিক নীতি নিতে সঠিক ডেটা জরুরি, এটাই IMF এর সতর্কবার্তা। মিথ্যাচারিতা করে জিডিপিকে মুকুটের মতো করে তুলে ধরা আর মিথ্যাচারিতার আড়ালে দেশের অর্থনীতিটিকে আরও তলানিতে পাঠানো একটা শক্তিশালী সরকারের উদাহরণ কি? এ তো অনেক বড় গোলমাল গো। কুমির ছানার মতো জিডিপি তুলে তুলে দেখানো হয়, আর তা নিয়ে বিজেপি প্রচার করে, তাই তো? আবার কি, মোদি জামানায় রামরাজ্য এসেছে বলা হয়, জিডিপি বাড়িয়ে দিয়েছেন। কিন্তু অর্থনীতির আসল হিসেব অন্য কথা বলে, তাই তো? একেবারেই তাই। আর সবচেয়ে বড় কথা, বিদেশি বিনিয়োগকারীরাও ভারতে আর বিনিয়োগ করতে চাইছেন না। কেন চাইছেন না? কেন? ভারতের অর্থনৈতিক কাঠামোয় কোনো লাভ পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরা। তারা ভারতের বাজার থেকে টাকা তুলে নিয়ে বাইরের দেশের বাজারে ইনভেস্ট করছে। যেমন কোন দেশে? মেক্সিকো, ব্রাজিলের মতো দেশের বাজারও ভালো অবস্থায় রয়েছে ভারতের থেকে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো ছোট দেশ। ছোট দেশ হয়েও তারা বাজার ধরে রেখেছে। সেই দেশগুলোর বাজারে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা। তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা। তুই এই রিপোর্টটা দেখ, সবটাই বুঝতে পারবি। ভারতের শেয়ার বাজারে সেন্সেক্স ও নিফটি নভেম্বরের শেষ সপ্তাহে রেকর্ড উচ্চতায় পৌঁছলেও বাস্তবে ভারত এখনও বিশ্বের দুর্বলতম প্রধান ইকুইটি বাজারগুলোর অন্যতম। গত কয়েক বছরে এই দুর্বলতা বিদেশি বিনিয়োগকারীদের মনোভাবেও বড় বদল এনেছে। তারা ক্রমশ ভারত থেকে টাকা তুলে অন্যান্য দেশে বিনিয়োগ করছেন, যেখানে তুলনামূলকভাবে দ্রুত ও বেশি রিটার্ন পাওয়া যায়। সেন্সেক্স গত এক বছরে মাত্র 8.42% বেড়েছে। অন্যদিকে এই একই সময়ে বিশ্বের বহু বড় বাজার উল্লেখযোগ্যভাবে উঠেছে। এটি প্রমাণ করে যে বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতের বাইরে আরও আকর্ষণীয় বাজার খুঁজে পাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার বাজার গত এক বছরে 60% বেড়েছে। দেশটির শক্তিশালী রপ্তানি গতি ও প্রযুক্তিভিত্তিক উন্নয়ন মূল চালিকা শক্তি।
মেক্সিকোতে বৃদ্ধি হচ্ছে আরও বেশি 62.29%, যা ভালো অর্থনীতির লক্ষণ। এশিয়ার অন্যান্য প্রধান বাজারও ভারতের তুলনায় অনেক ভালো করেছে। হংকং 33.13% বৃদ্ধি, জাপান 31.53% বৃদ্ধি, স্পেন 40.63% বৃদ্ধি। একই সময় ইউরোপের বাজারগুলোতেও শক্ত অবস্থানে ছিল। লন্ডন 17.29%, ইতালি 29.75%, ব্রাজিল 26.58%। অর্থনৈতিক চাপ এবং কাঠামোগত সমস্যায় জর্জরিত থাকা সত্ত্বেও চীনও ভারতের থেকে ভালো করেছে। তাদের বার্ষিক রিটার্ন 16.90%। ফলস্বরূপ বিদেশি বিনিয়োগকারীদের ঝোঁক ভারতের দিক থেকে সরে যাচ্ছে। তাদের মতে যখন দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, জাপান, হংকং এমনকি চীনের মতো বাজার বছরে অনেক বেশি রিটার্ন দিচ্ছে, তখন ভারতে বড় অঙ্কে বিনিয়োগ করার উৎসাহ কমে যাচ্ছে। আচ্ছা, সেই কারণেই বলছিলে যে মোদি যে টেনিদা? আর নয়তো কি, জিডিপির হিসেবে জল মিশিয়ে তুলে তুলে দেখানো। কিন্তু আদতে অর্থনীতির অবস্থা একেবারেই খারাপ, তাই তো? ভিয়েতনামের মতো ছোট দেশের অর্থনীতিও বিদেশি বিনিয়োগকারীদের জন্য পছন্দের। ভারতের অর্থনীতি যদি এতই জোরদার হয়, তাহলে বিনিয়োগকারীরা আসছেন না কেন? হ্যাঁ, সেটা তো বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন হলো, জিডিপির তথ্যে এত জল মেশানোর কারণই বা কি? জিডিপির তথ্যেই যদি স্বচ্ছতা না থাকে, তাহলে কিভাবে বিশ্বের কাছে প্রমাণ হবে শক্তিশালী অর্থনীতির কথা? নোটবন্দি, জিএসটির মতো সিদ্ধান্ত এই অর্থনীতিকে আরো বেশি দুর্বল করেছে। মোদি সরকারের ভ্রান্ত নীতির কারণেই এই অবস্থা, তাই তো? একদমই তাই। শুধু ভ্রান্ত অর্থনীতি না, ভুল বিদেশ নীতিও কারণ। কেন? ভুল বিদেশ নীতি কেন বলছো? মার্কিন শুল্ক, চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, এসবই দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। আর এইসব জটিলতা বিদেশ নীতির জন্যই হয়েছে, তাই তো? একদমই তাই। নে শেষ কর। হ্যাঁ, তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।